নির্বাচনের আগে টালিগঞ্জে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সাংবাদিক বৈঠক করে গত 17 এপ্রিল একাধিক ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল অখিল ভারত হিন্দু মহাসভা। উপস্থিত ছিলেন দলের প্রেসিডেন্ট এবং টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। সাংবাদিক বৈঠক থেকে নাগরিকত্ব, এসআইআর এবং ভোটার পরিচয় ইস্যুতে সরব হন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। তার দাবি, সাধারণ মানুষের অধিকার এবং পরিচয় সুরক্ষিত রাখা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংরক্ষণ নীতি নিয়েও স্পষ্ট বার্তা দেয় অখিল ভারত হিন্দু মহাসভা। রিজার্ভেশন ফর অল এর পক্ষে সওয়াল করে সব শ্রেণীর মানুষদের জন্য সমান সুযোগের দাবি তোলা হয়। খাদ্যাভাস প্রসঙ্গে ফুড ফর হিউম্যানিটির কথা তুলে তিনি ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেওয়া হয়। পাশাপাশি গরু সংরক্ষণ, জাতীয়তাবাদ এবং ধর্মীয় অনুভূতির মতো সংবেদনশীল ইস্যুতে নিজেদের অবস্থান জানায় দল। নির্বাচনী প্রক্রিয়ায় নিয়েও প্রশ্ন তোলেন ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ নির্বাচন ব্যবস্থার দাবি তুলে নির্দল প্রার্থী ব্যবস্থার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়াও গ্রামীণ উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতির প্রতিশ্রুতি দেওয়া হয় এই বৈঠক থেকে। লাভ জিহাদ ও ধর্মান্তর ইস্যুতেও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা। সব মিলিয়ে ভোটের আগে এই সাংবাদিক বৈঠক ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুগুলি ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। যদি না করতে পারেন তাহলে আপনাদের চিন্তা করতে হবে। আপনারা ধরেন মেয়েরা মহিলারা তারা যে পরীক্ষা করতে চায় না, সে পরীক্ষা করবে না, সে আসুক, সে সাধারণভাবে আসুক, তারা একটা হিন্দু ছেলে সবাই কেউ ভালোবাসা হতেই পারে, সমান সমান হবে না। একজনের জন্য সরকার গুজব কি আপনি বিহারি কি তারা ওখানে তিন জেলায় তো বিনামানন্দ, এটা তো হবে না ভারতবর্ষে, এটা হবে না ভারতবর্ষে। এতদিন হয়েছে এইভাবে একটা ভুলভাবে ধর্মান্তর করানোর চেষ্টা করা হচ্ছে এবং একটি বহুজাতিক আমাদের ভারতবর্ষেরই সেখানে এই ঘটনা ঘটেছে এবং গ্রেপ্তারও হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আপনাদের। আমি আরেকটু সংযোজন করছি, নাসিকের যে ঘটনা হয়েছে সেটা না এখন জিমেও শুরু হয়েছে, জানেন, জিম। হ্যাঁ, এবং জিম জিহাদ করা তো নতুন শব্দ শুনছি, এগুলো তো অভিজ্ঞতা নয় ভারতবর্ষে। একজন হিন্দু ঘরের বড় মেয়ে সে জিম করতে যায় শারীরিক সুস্থতার জন্য, তাকে একজন মুসলমান গাইড তাকে গাইড করতে পারে? তারপরে কথা হচ্ছে নাম বলছে আকাশ, পরবর্তীকালে দেখা হচ্ছে আসলাম। ততদিনে হয়তো মানসিক দেহদান হয়ে গিয়েছে, কে বলতে পারে ইচ্ছে করে শারীরিক দেহদান করেছে। তারপর সেই মেয়েটিকে প্রথমে বলা হচ্ছে যে আমরা ধর্মান্তর, তুমি কনভার্ট হয়ে যাও। তার মানে তখন প্রথমেই কিন্তু ওই ঘর থেকে বের করে দিল, সমাধান থেকে কনভার্ট করলো। তারপরে তার উপরে একাত্ম অত্যাচার, কিন্তু তারা আপনি ধরে রয়েছে, কিন্তু আরো অনেক জায়গায় এখনো মুসলমান ধর্মীয়রা সহ্য করছেন। আজকে ভালো ভালো কথা আছে, জানেন, আমি ধর্ম নিয়ে কথা বলছি না, এখন গুগল সার্চ করে ভালোটা কথাটা দেখবেন। এটা আমাদের সনাতনের কালচার নয়, এই নদীর কালচার নয়। এটা যদি রহমত বা
ইসমাইল নিজের নামে প্রেম ভালোবাসে আসে, আমাদের আপত্তি নেই। সেই পরিবার সেই মেয়ে জানুক সে ইসমাইল। আর আরেকটা জিনিস, সেদিন কিন্তু অবশ্যই আমাদের আকাশ চক্রবর্তী বা আমাদের দেবরূপ রায় অবশ্যই তোমার সাইমা নাজরিনকে বা নাজরিনের সন্তানকে বিয়ে করবে এবং সেটা হিন্দু করে করবে, হিন্দুকে কনভার্ট করে করবে। কেন? তার কারণ আমরা কনভার্সনের করে বিশ্বাস করি না। কিন্তু সেই মহিলা, সেই মেয়েটি যদি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে, সনাতনের প্রতি আকৃষ্ট হয়ে যদি সনাতন ধর্ম গ্রহণ করে এবং সে যদি মনে করে যে এখানে হালালা নেই, এখানে জীবন তালাক নেই, এখানে চারটে বিয়ের ব্যাপার নেই, তাই আমি এখানে বিবাহ করবো, সে যদি করে, তুমি কোন হরিদাস পাই তাকে বাধা দেওয়া হবে? আমরা তো চাই, ঘর রাখছি চাই, আমরা ঘর রাখছি চাই। যে সমস্ত আমরা কোনো ওরা ধর্মের বা বন্ধুদের মানুষে কি বলছে আমরা তো বলবো, আমরা ভালোবাসা প্রেম মানুষ জানি, আমরা কতটা প্রেমী, আমরা কতটা ভালোবাসি, আমরা কতটা বেশি মানি জানি না। কেন্দ্র সরকারও যদি বলছে সেটা লজ্জাজনক, কারণ কেন্দ্রের হাতে তো রয়েছে, কেন্দ্রকে অবশ্যই বই সম্পর্কে জাতীয় প্রাণী ঘোষণা করে গোহত্যা বন্ধ করতে হবে, পরিষ্কার কথা। আমরা এখানে কোনো না শুনবো না গোয়া হত্যা, কারণ বাংলাদেশ বা পাকিস্তানে আপনি শহরের মানুষের শহরের ভিডিও বিক্রি করতে পারবেন। আজকে কেন্দ্র সরকারকে, বিজেপি সরকারকে জবাব দিতে হবে কেন এখনো পর্যন্ত বন্ধ করা হয়নি। আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আপনাদের আমাদের স্মৃতি শক্তি একটু দুর্বল, মাননীয় শুনতে পাচ্ছেন কিনা জানি না, প্র্যাকটিস নামলে কি বলেছিলেন উনি? আজকে প্র্যাকটিসে শুনুন, আপনারা আমরা মাছ ভাত খাই, মাংস ভাত খাই, চিকেন খাই, মটন খাই, সব ঠিক আছে। কিসের অনুষ্ঠান ছিল ওটা? কি বিজেপির অনুষ্ঠান ছিল? তারা আমরা হিন্দু মহাসভার সদস্য কেন দিয়েছিল? আরো সন্ত প্রভুরা কেন দিয়েছিল? সেদিনটা ছিল গীতা পাঠের অনুষ্ঠান। গীতা পাঠের অনুষ্ঠানে একজন মুসলমান কেন চিকেন প্যাটিসকে আমাদের হিন্দু ভাইকে খাওয়ানো হয়েছে? এটা বলে প্যাটিস ইচ্ছে দিয়ে বানাতে হলো, ইচ্ছে দিয়ে বানানো হয়েছে। আজকে ওদের নামাজের দিন আমরা যদি সেখানে গিয়ে সুরের প্যাটিস দিতাম কি হতো? আর তাকে মানে আজকে আপনি মন্দির করছেন, মসজিদ করছেন, মদিনার মন্দিরের কথা বলেছেন, কান খুলে শুনে রাখুন মোদীজি এবং নরেন্দ্র। হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে যদি ছেলে খেলা করেন, আগামী দিনে আমাদের সনাতনী হিন্দুরা আপনাদের ভাগ্য নিয়ে ছেলে খেলা করবে। যারা যোগ্য নাগরিক ভারতবাসী তাদের নাম বাদ যেন না পড়ে, বাদ দেওয়া যাবে না, কারণ তার সাথে গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষের পায়ের মাটি কারোর কোন সরকারের কোন প্রতিষ্ঠানে কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। আর একজনের বিদেশি থাকবে বিদেশে, জন্মদেবে গন্ডায় গন্ডায়। আমি কাউকে অপমান করতে এখানে আসিনি, কিন্তু জন্মের ক্ষেত্রে আজকে কেন বাংলাদেশ থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে? তার কারণ জনসংখ্যা বেশি। কি মনে করছে যে ওখানে একটা ধর্মীয় বিধান উন্নতি না? আপনাদের মধ্যে মুসলমান থাকতে পারে না, আমরা বিশ্বাস করি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, সেটা দেখে বোঝা যায় না সে হিন্দু না মুসলমান, সে খ্রিস্টান না, সে হিন্দু না সবাইকে ভোট দেবে না তৃণমূলকে না বিজেপিকে, বোঝা যায় না, সবাই মানুষ। কিন্তু সেটা সবাইকে বুঝতে হবে। তুমি যদি বলো যে আমার আল্লাহ, আমার গড, আমার ভগবান সঠিক, বাকি সবাই ঠিক, সেই মানসিকতাকে মোবাইল কিন্তু ভারতবর্ষের নাগরিক জন্য আমরা ভাব রাখা দিয়ে এখান থেকে তাড়িয়ে দেবো। তাই আমরা কান খুলে শুনে রাখবো রাজনৈতিক দলগুলো, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই হিন্দুদের কথা না শুনলে না মানলে আগামী দিনে আপনাদের বার্তারি ঘটিয়ে চোর মাথার বলে মুদ্রা করতে হবে। পরিষ্কার হিন্দুদের হয়ে চলতে হবে, কারণ এই দেশ অনেক অসভ্যতা সহ্য করেছে, দেশ বিভাজন হয়েছে। সেকুলারিজমের কথা যারা বলে সেই প্রসঙ্গে পরে আসছি, কিন্তু আমরা স্পষ্টভাবে বলছি ভারতবর্ষে अगर भारत में रहना है तो जय सिया राम कहना है, अगर भारत में रहना है तो राधे राधे कहना है। কারণ জয় সিয়া রাম রাধে রাধে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে। অন্য জায়গায় সর্বধর্ম সমন্বয় যদি তোমাকে চড়াতে হয়, তুমি বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাও, আমরা ভিসা পাসপোর্ট করিয়ে দেবো এবং পার্মানেন্টলি চলে যাও, ফিরে আসার কোনো প্রয়োজন নেই। ভারতবর্ষে থাকতে হলে সর্বধর্ম সমন্বয়, বেশি ধর্ম কুটুম্বন মানতেই হবে, না মানতে পারলে সরি, ভারতবর্ষে তার কোনো স্থান নেই। আর যারা যারা বলে যে অনেক ভোট কাটতে হিন্দু মহাসভাকে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে, তাদেরকে মোবাইল, কারণ মনে করিয়ে দিচ্ছে আজকে যে তৃণমূল কংগ্রেস 98 সালে তার জন্ম হয়েছে, সেই তৃণমূল কংগ্রেস একটা সময় মাননীয়
মুখ্যমন্ত্রী মমতা দেবী লোকসভায় একটিমাত্র সিটে নেমে গিয়েছিলেন, সেদিনটা তৃণমূল ফেস করেছে। আর বিজেপি একটা সময় দুজন এমপি দিয়ে কিন্তু শুরু হয়েছিল, হ্যাঁ, 1980 সালের পর তাদের বিবর্তন কিভাবে হয়েছে আপনারা জানেন। ফলে হিন্দু মহাসভা 1915 সালের একটি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল। আগামী দিনে হিন্দু মহাসভা নিজের অবয়বে আমরা সারা ভারতবর্ষে আমাদের যা হিন্দুত্ব এবং সনাতনী আদর্শ সবাইকে নিয়ে চলা, সে পথে আমরা চলবো। আমরা আপনাদের সবাইকে সাক্ষী করে এবং ভগবান এবং ঈশ্বরকে প্রণাম জানিয়ে আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা প্রকাশ করছি। সেই সাথে আমি টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী, আমার কিছু ডিটেলস সেখানে রয়েছে। আর আমরা এখনো পর্যন্ত হ্যান্ড করেগা ত্যান করেগা তো বলে, সব রাজনৈতিক দল বলে, কি করেছে সেই ক্ষতি আমরা জানা প্রয়োজন। এখনো পর্যন্ত আমাদের কি কি সাফল্য আমরা সেটাও সবার সামনে তুলে ধরছি। আমরা ইস্তেহার প্রকাশ করছি, আমাদের নির্বাচনী ইস্তেহার। আপনারা যদি চান তার সব কপি আমরা একটা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা, আমরা আপনাদেরকে পাঠিয়ে দেব। আর আমার ডান দিকে রয়েছে আরেকটি, দেখুন সেখানে আমাদের এখনো পর্যন্ত সাংগঠনিক সাফল্য আমরা সেখানে তুলে ধরেছি। সেটা আপনাদের সামনে ব্রিফ আমি বলছি, বিস্তারিত বলবো না। তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যে আমাদের নির্বাচনী এজেন্ডা কি। আমাদের স্পষ্ট কথা, আপনারা যাবেন দেখবেন, স্টেট ইলেকশন কমিশনের পক্ষ থেকে অখিল ভারত হিন্দু মহাসভা নিজস্ব সিম্বলে জানাচ্ছে। এবং কোন সিম্বল সেটা আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট আমরা সিম্বল পেয়েছি। সেই সিম্বল এবং ইলেকশন কমিশনের শুভেচ্ছা পত্র আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনারা হোয়াটসঅ্যাপ করলে এর সফট কপি বা ছবি তোলা কপি যেটা অরিজিনাল আমরা আপনাদেরকে হাতে তুলে দেবো। তাহলে আপনারা নিশ্চিন্ত থাকুন, কর্পোরেশন ইলেকশনে হিন্দু মহাসভা নিজের সিম্বলে এবং পঞ্চায়েত ইলেকশনে হিন্দু মহাসভা নিজের সিম্বলে নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনারা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। এবং তিনি বিজেপি সমর্থক কি তৃণমূল আমাদের দেখার দরকার নেই। প্রত্যেকটি রাজনৈতিক দলের সহযোগিতা সমর্থকরা আগামী দিনে যেন এই পথেই চলেন, কারণ আমাদের দেয়ালে ইট থেকে গিয়েছে আর পেছনে সবার জায়গা নেই। তো আমি আপনাদের সামনে একটি ঘোষণা করছি, আপনারা আমার ডিটেলস পেয়ে যাবেন। ওয়েব জার্নালিজমের আমাদের একটি বৃহত্তর সংগঠন রয়েছে, WJAI, ওয়েব জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তো তার আমি স্টেট প্রেসিডেন্ট হওয়ার জন্য সার্টিফিকেট কোর্স করানো হয়, ওয়েব জার্নালিজম হাতে কলমে শেখানো হয়, ডিজিটাল জার্নালিজম। আর আমার নিজের দুটো ফ্র্যাঞ্চাইজি রয়েছে ব্রিটিশ ইনস্টিটিউটসে, ফরেন ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ শেখানো হয়। একটি রয়েছে বারাসাত বিরাতে, আর একটি রয়েছে দক্ষিণ কলকাতার কুদঘাটে। আমি আপনাদের সামনে ঘোষণা করছি যে যারা অ্যাডমিশন নিতে এসে, এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে জয় সিয়ারাম অর্থাৎ সীতারাম আর রাধে রাধে, যারা বলবেন বা কাগজে লিখে দেবেন বা হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, অ্যাডমিশন ফিস তাদের সম্পূর্ণভাবে আমরা জিরো মুকুব করছি। আমরা একটি পয়সাও নেব না। যারা রাধে রাধে বলবেন এবং যারা জয় সিয়ারাম বলবেন, আমি শপথ করছি এবং মিলিয়ে নেবেন, কারণ আপনারা জার্নালিস্ট সবাই। তারপরে নেগেটিভ নিউজের জন্য যে বলেছিলেন, আসলে করেন না এবং না, একদম কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যান, পাঠান প্রয়োজন হলে পরীক্ষার জন্য, যে সেটা করা হচ্ছে কিনা। আবার আরেকটু মিট করা যাবে। যেমন আপনি বললেন যে বেঙ্গলি হিন্দু যেই হোক না কেন, হিন্দু একজন আর একজন মুসলিমদের এটা হয় যে যে কোনো কাজ করে ওরা মানে এ করে দেয়, কিন্তু আমরা সেই রকম কাজ করি না। যেমন বলতে গেলে সবজি মন্ডি আছে, অন্যান্য অনেক রকম কাজ আছে। আমরা হিন্দুদের মধ্যে এটা একটা ইগোনেস চলে আসে যে পড়াশোনা করেছে, আমি এই কাজ করতে যাবো, এসব আছে। তো আমাদেরকে কি করতে হবে, মানে অ্যাজ আ ইন্ডিভিজুয়াল সামাজিক স্তরের মধ্যে যদি সিম্পল আদমিরা আছে, ওরা কিভাবে নেবে তাহলে? একদম আপনি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমরাও বিশ্বাস করি সম্প্রদায় ভিত্তিতে হয় না, ব্যক্তি ভিত্তিতে এটা হয়, কিন্তু তবুও আমাদের হিন্দু, বিশেষ করে বাঙালিদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা অফিসেই যাব বা আমরা এই ক্লার্কের কাজই করব। কিন্তু আজকে ভেবে দেখুন, মালা দিয়ে তো দেবতার পুজো হয়,
একজন মুসলমান পবিত্র মনে ফুল দিয়ে যদি মালা তৈরি করে আমাদের তো কোনো আপত্তি নেই, কিন্তু মালার বিজনেস, বিরিয়ানির বিজনেস, জামা কাপড় টেলারিং এর বিজনেস, তারপরে হচ্ছে আপনার এই যে রাজমিস্ত্রি, আমরা তো বিশ্বকর্মাকে দেবতা হিসেবে পুজো করি, রাজমিস্ত্রির বিজনেস, দেখুন অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষের আধিক্য। আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে হিন্দু ছেলেদের, হিন্দু মেয়েদের আমরা পিছিয়ে যাব কেন? আজকে আমরা আমাদের অর্থনীতিকে দেখুন, আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে অনেক কথা বলতে পারি, কিন্তু ততক্ষণ পর্যন্ত দেশ আর জাতির উন্নতি হবে না যতক্ষণ না আমরা অর্থনৈতিকভাবে আমাদের স্বাধীনতা লাভ করতে পারবো। আর অর্থনৈতিক স্বাধীনতা ভারতবর্ষ 130 কোটির দেশ, লাভ করতে গেলে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের কিন্তু অবশ্যই কর্মসংস্থানের সাথে সাথে আমরা সব রকমের কাজ যাতে করতে পারি সেই দিকে কিন্তু অগ্রাধিকার দিতে হবে। আমি চাই বাঙালি হিন্দুরা আগামী দিনে অবশ্যই তারা টেলারিং এর কাজ, আইটি সেক্টর তো আছেই হিন্দু মুসলমান সবার জন্য, টেলারিং এর কাজ, বিরিয়ানি বিক্রি হোক, রাজমিস্ত্রির কাজ, টোটো অটো, কোনো কাজ কিন্তু ছোট নয়। চুরি ডাকাতি, কোটি কোটি টাকা দিয়ে মানুষকে প্রতারণা করা, খুন করা, এগুলো খারাপ কাজ, কোনো কাজ লজ্জা করি না। আপনি বললেন বলে শুধু ছোট্ট একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমি যাদবপুর ইলেকশনে যখন দাঁড়িয়েছিলাম আমি নিজে ট্রেনে 3 দিন জল বিক্রি করেছি। হ্যাঁ, জল বিক্রি করে আমার সারাদিনে হয়তো 200-250 টাকা আয় হয়েছে, তা দিয়ে নির্বাচনী খরচ চলে না। অনেকে বলেছে যে স্টান্টবাজি করার জন্য, প্রচারের আলোয় আসার জন্য, কিন্তু আজকে একদম মনের কথাটা বলছি, প্রথম যখন মাইক্রোফোন হাতে আর জল নিয়ে উঠলাম না, মানুষ কি ভাবে জানেন? মানুষ ভাবে সেলস বয় বা সেলস গার্ল কিছু প্রোডাক্ট বিক্রি করতে এসছে, কোন একজন প্রার্থী কিছু বিক্রি করবে সেটা ভাবতে পারে না মানুষ। এবং আমি যদি আজকে নিজের লজ্জা ঘৃণা ভয়কে যদি দূর করে, কেন জল যারা বিক্রি করে তারা মানুষ নয়, তারা তো আমারই বাড়ির পরিবারের, আমার বাবা কাকা হতে পারতেন। তো ফলে আজকে জল বিক্রি করলে সেই মানুষগুলো জল বিক্রির সময়, আমি শরবত বিক্রি করেছি, শরবত বিক্রির সময় মানুষ তার সাথে কিভাবে কথাবার্তা বলে, তাকে কোন চোখে দেখে, তার দৈনন্দিন জীবনের কি যন্ত্রণা, কি কষ্ট, সেটা যদি ফিল করতে হয়, তাহলে যারা আমাকে বলেছিলেন স্টান্টবাজি, তাদেরকে বলবো আপনারা অন্তত একটা দিন আমার মতো বা ওনাদের মতো, আমি তো রেগুলার জল বিক্রি করি না, ওনাদের মতো জলটা বিক্রি করুন, শরবত বিক্রি করুন, তাহলে বুঝতে পারবেন তাদের জীবনে কি কি কষ্ট, দুঃখ, যন্ত্রণা রয়েছে। যদি জনপ্রতিনিধি হতে হয় তাহলে আগে জনতার দুঃখ, কষ্ট, যন্ত্রণাটা আগে ফিল করুন, তারপরে জনপ্রতিনিধি। আপনাদের একটা প্রশ্ন আছে, ধরুন এখানে আপনি হিন্দুত্বই ভোট চাইছেন, আর অন্যান্য মানে কাস্টও আছে, যেমন এই যে সাউথ ইন্ডিয়ান আছে, মারওয়াড়ি আছে, আর অন্যান্য কাস্ট আছে, তো তা নিয়ে কি বলবেন আপনি? কি আমাদের দর্শকদের জানেন? দেখুন, একটাই কথা হচ্ছে, ঐহিকে সব ভিন্ন ভিন্ন, অন্তরেতে একান্ন। আমরা পরিষ্কার একটা কথা বলি, আমরা মানুষের, আমি এক্সাম্পল দেওয়ার সময় বলেইছি যে আমরা মানব ধর্মে বিশ্বাস করি। আপনি ব্লাড ডোনেশন ক্যাম্পের স্যাম্পল নিয়ে বলতে পারবেন সে হিন্দু না মুসলমান না খ্রিস্টান, না সে হিন্দু মহাসভাকে ভোট দেয় না তৃণমূল না বিজেপিকে? পারবেন না তো। আজকে কে বলতে পারে গণেশ চক্রবর্তীর দেয়া রক্তে ইসমাইল আসলামের মেয়ের জীবন বেঁচেছে? তাহলে রক্ত ঋণী তো তারা, আমরাও তাদের কাছ থেকে রক্ত নিচ্ছি। ফলে মানুষের ধর্ম হয় না, কিন্তু এটাও মানতে হবে যে আমাদের সম্প্রদায়, অর্থাৎ অমুক সম্প্রদায় তমুক সম্প্রদায়ের সাথে কথা বলবে না, এটা কোনোদিন বংশ পরম্পরায় ছিল না ভারতবর্ষে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কর্মের ভিত্তিতে। এবং আমাদের সংস্কৃতিতে এটাও রয়েছে যে একজন চণ্ডাল, তার যদি ব্রহ্মজ্ঞান থাকে, তিনি যদি ঈশ্বরের এবং মানবতার পূজারী হন, তাহলে তার নলেজ, তার সম্মান একজন ব্রাহ্মণ যে অধর্মের পথে আছে তার থেকে অনেক বেশি। এর থেকে আর কি হতে পারে বলুন তো? আর আমাকে যদি বলেন, আমি নিজেকে চন্দ্রচূড় গোস্বামী মানে ব্রাহ্মণ বাই বার, কিন্তু আমি নিজেকে ব্রাহ্মণ মনে করি না। আমি আপনাদের ঘরের একজন সন্তান। এসসি, এসটি, ওবিসি, প্রান্তিক কিচ্ছু আমরা বিশ্বাস করি না। মানুষের রক্ত এক, সেই কথা অনেক আগে মহাপ্রভু চৈতন্য বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমাদের গীতা, আমার উপনিষদ, তাতেও একই কথা রয়েছে, বাইবেল এবং কোরআনেও যদি একই কথা থাকছে তাহলে তো মিটেই গেল সমস্যা। স্যার, আপনি একটু আগে মানে আপনারই এই সবাইদের মধ্যে আপনি একটু আগে রেগে গেলেন যে অন্যান্য একজন এই যে হিন্দুত্বকে চিকেন পেটিস বা কিছু খাইয়ে দিয়েছিল, এটা তো ওদেরও তো মতামত হতে পারে, মানে ও তো খেতে চাইছে বলে তো খেয়েছে, নাকি জোর করে খাওয়ানো যে এটা চেষ্টা? হ্যাঁ, না, একটা ঘটনা আমি বলছি আপনাকে। আমি এর সাথে আরেকটা প্রাসঙ্গিক যুক্ত করছি। কোনো একজন বোধহয় বিরিয়ানি বা কোনো একটা কিছু অর্ডার করেছিলেন, পার্কস্ট্রিটেরই ঘটনা সম্ভবত। তো তিনি ক্লেম করেছিলেন যে তিনি জানতেন না মাংসটা কিসের। তাহলে আগামী দিনে বলবো, আপনারা অর্ডার দেওয়ার আগে
জেনে নিন ভালো করে সেটা কিসের দোকান। তিনি মুসলমান হলেই যে আমরা অত্যাচার করব বা কটু কথা বলবো, এটা কিন্তু ঠিক জিনিস নয়। আবার প্যাটিস কাণ্ডে ফিরে আসছি। প্যাটিসে কিন্তু বলা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল, সবথেকে বুঝতে হবে যে ভেজ প্যাটিস চাওয়া হয়েছিল। আপনি চিকেন প্যাটিস, আমি তো চিকেন প্যাটিস বেরিয়ে আপনাদেরকে যদি পারি পয়সা থেকে খাওয়াবো, কিন্তু আমার তাতে আপত্তি নেই, নিজেও খাবো। কিন্তু আমি একটা পুজোর দিনে, অষ্টমী পুজোর অঞ্জলি দিতে যাচ্ছি, সেদিনটা আমি কেন চিকেন প্যাটিস খাবো? আর সবথেকে বড় কথা, যিনি বিক্রেতা তিনি কেন বলে দেবেন না? উনি কি তাহলে বলে দিয়েছিলেন যে ওটা চিকেন প্যাটিস তারপরেও খেয়েছিল? তা তো নয়। উনি গোপন করলেন কেন? উনি যদি বলতেন যে না এটা চিকেন প্যাটিস, তাহলে যে যিনি ক্রেতা তিনি খেতেন না, কিনতেন না। কিন্তু তুমি বলছো যে তুমি এটা ভেজ প্যাটিস আর তারপরে চিকেন প্যাটিস খাওয়াচ্ছ, তাহলে তোমার মনে আমার ধর্ম নষ্ট করার কোনো খারাপ অভিসন্ধি আছে কিনা সেটা তো যাচাই করতে হবে। ফলে আমাদেরকে তাহলে সঠিক দোকান থেকে জিনিস কিনতে হবে, বাধ্য তো তোমরাই করছো আমাদের। বলছি এবার 2026-এর বিধানসভা মামা কাটকাট, সেখানে আপনি টালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী, কত ভোটে জেতার আশাবাদী আপনি? দেখুন, আমি আবারও বলছি যে আজকের দিনে একটা ভাষা, একটা কথা আছে, ভোট করানো। ভোট কারা করাতে পারে? যাদের কাছে প্রচুর লোকবল আছে এবং অর্থবল আছে। অর্থবল কাদের হাতে আছে? আমার প্রতিপক্ষ কারা? মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, মাননীয়া পাপিয়া দেবী, পাপিয়া অধিকারী। তা এনাদের রাজনৈতিক যে ক্ষমতা, পোটেন্সিয়ালি এনাদের অর্থবল আছে, কোটি কোটি টাকার এই রাজনৈতিক দলগুলো খরচ করবে তাদেরকে জেতানোর জন্য। সেখানে আমি মানুষের ভালোবাসা এবং আমি যে কথাগুলো বলতে চেয়েছি সেইগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আমার স্থির বিশ্বাস আমি অবশ্যই ভোটে জিতবো এবং আমি মানুষের হৃদয়ে জিততে পারবো। এবং আমি নিজের পরিচিতিতে বলছি, আমি অবশ্যই একটা সময়ে ভারতীয় জনতা পার্টি স্টেট ইন্টেলেকচুয়াল কোর কমিটি মেম্বার ছিলাম, ইয়াংগেস্ট। আমি 2021 সালের কথা বলছি। এবং লক্ষ্য সোনার বাংলার এলিট প্যানেল বক্তা লিস্টেও ছিলাম যখন রন্তিদেব আপনার আপনার ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার, আমি কো কনভেনার ছিলাম। তারপর আমি স্টেপ ডাউন করেছি বিজেপি থেকে। কেন? আমার কাছে কেউ প্রাপ্ত নয়, না তৃণমূল না বিজেপি, কেউ নয়। যারা মানুষের কাজ করবে আমি তাদের সাথে আছি। কিন্তু আমি এই জন্য করেছিলাম, পোস্ট পোল ভায়োলেন্সে সেই সময় ভারতীয় জনতা পার্টির লিডাররা যখন অন্যান্য মানুষ মার খাচ্ছিল, এবার অন্তত বলবো, রিকোয়েস্ট করব, যে দলই জিতুক, বিজেপি জিতুক তৃণমূল জিতুক, দয়া করে মানুষ হিসেবে দেখুন, হিন্দু মুসলমানকে বা মুসলমান হিন্দুকে মারুক বা বিজেপি তৃণমূল বা তৃণমূল বিজেপিকে, মানুষ মানুষকে মারবে কেন বলুন? গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা রেজাল্ট হবে সেটা মেনে নিতে হবে। কেন আমি ম্যানিপুলেট করব? কেন আমি আক্রোশ মানুষের উপর আক্রমণ করব? আমি করজোড়ে আপনাদের মাধ্যমে হাত জোর করে রিকোয়েস্ট করছি, 294টা বিধানসভাতেই আপনি বিজেপি জিতুন বা তৃণমূল জিতুন, দয়া করে কোনো নারীর সম্ভ্রম নষ্ট করবেন না, দয়া করে কোনো মানুষের গায়ে হাত দেবেন না। কারণ প্রত্যেকেই কিন্তু আমাদের মহামানবের অংশ। আমরা চাই না কেউ কাউকে আঘাত করুক। এটাই আমাদের মনে হয় ডেমোক্রেসির প্রতি আমাদের সর্বাধিক মানে আপনি আপনার সরকার যদি চলে আসে, আপনার কেন্দ্রে বিজেপি তৃণমূল উভয়কেই ছেড়ে দিতে চাইছেন নাকি না? না, আমি কাউকেই ছাড়তে চাইছি না। আমি চাই আমিই জিতি। এবং এটা আমার খুব ভালো লাগবে যে বয়সে ওনারা দুজনে অনেকটা বড়, ওনারা যাতে আমাকে আশীর্বাদ করেন যে এবার আমিই জিতি। 293টা সিট আগামী দিনে ঠিক করবে যে রাজ্যে সরকার বিজেপি করবে না তৃণমূল করবে। কিন্তু এই একটা সিট টালিগঞ্জ কেন্দ্র ঠিক করবে যে আগামী দিনে পশ্চিমবঙ্গের সেন্টিমেন্ট, সনাতনী আদর্শ, জাতীয়তাবাদ কোন পথে যাবে, ভারতবর্ষের জাতীয়তাবাদী আদর্শ কোন পথে যাবে। আমাকে দেওয়া প্রত্যেকটা ভোট কিন্তু সনাতনী আদর্শের প্রতি ভোট, এবং আমাদের রক্তবিন্দু দিয়ে বিন্দু বিন্দুতেই আমরা সিন্ধু করবো আমাদের। একটা প্রশ্ন, আপনার সরকার যদি আসে তাহলে সবচেয়ে আগে আপনি কি ঠিক করতে যাবেন সামাজিক ভাবে? এখন তো আপনাদের আশীর্বাদ নিয়ে সবার আগে একটা সিট জিতি। সিট জেতার পরে আগামী দিনে আমরা কলকাতা কর্পোরেশনে নিজের পোটেনশিয়ালিটিতে লড়বো। ডিফারেন্স আছে, কারণ আপনারা দেখবেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আপনারা যদি গুগল সার্চ করেন দেখবেন অখিল ভারত হিন্দু মহাসভা, সেখানে কিন্তু ডিসপিউটেড পলিটিক্যাল পার্টি, নিজের সিম্বলে লড়াই করা যাচ্ছে না। কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরছি পঞ্চায়েত ইলেকশন এবং কর্পোরেশন ইলেকশন স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে। সেখানে কিন্তু আমার রিকোয়েস্টের ভিত্তিতে আমরা নিজস্ব সিম্বলে লড়বো। তো তখন আমরা কেউ কাউকে ছেড়ে কথা বলবো না। অবশ্যই আমাদের কর্পোরেশনে হিন্দু মহাসভার আগামী দিনে কর্পোরেশন গড়ে উঠবে এবং তারপরে আমরা ভারতবর্ষেও নিশ্চয়ই কোনোদিন নিশ্চয়ই সেই সময় আসবে। আমরা তো জানি বিজেপিকে নাকি একটা সময় বলা হতো যে আরশোলাও পাখি হতে চাই, কারণ তখন দুটো ছিল। কেউ কেউ মজা করে কংগ্রেস বলতো হাম দো হামারে দো। আমি বিজেপির প্রতিনিধি না, কিন্তু আজকে কংগ্রেস তাকিয়ে দেখো কংগ্রেস কোথায়, বিজেপি কোথায়।
আজকে কেউ না বলেছিল তৃণমূল কংগ্রেসকে আমরা 235 না আমরা অমুক আর ওরা কেবল 29। আজকে সেই ব্যক্তি যার স্ত্রী অসহায় ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি কাটে ঝুলিয়ে দিতে বাধ্য করেছে মীরা ভট্টাচার্য, সবার সামনে বলছি, সেই ব্যক্তি তার আত্মা শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। বুদ্ধদেব বাবু জেনে রাখুন, আপনি সেই যে ব্যঙ্গাত্মক কথা বলেছিলেন, আজকে সরকার চালাচ্ছে কেন্দ্রে বিজেপি, রাজ্যে সরকার চালাচ্ছে তৃণমূল, এবং ঘটনাচক্রে এরাই কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকারে পরস্পরের বিরোধী হয়ে রয়েছে। আচ্ছা দাদা, এই যে আপনি ধর্ম হিন্দু রাষ্ট্র ব্যবহার করলেন, বিশ্বের বিভিন্ন ধরনের বিভিন্ন রাষ্ট্র আছে, তাহলে এই যে ভারতবর্ষে তাহলে এই যে হিন্দু রাষ্ট্র করার সময় আমরা হিন্দুরাই কেন তার বিরুদ্ধে আছি, সেই ব্যাপারে কি করে বলবেন? দেখুন, আমাদের দীর্ঘদিন ধরে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলে আজকে 34 বছরের একটা বামপন্থী অপশাসন চলেছে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে এই বামপন্থী অপশাসনের জন্য আমাদের যেমন মা বাবাদের জেনারেশন পার্টি পলিটিক্স মানে কমিউনিস্টদেরকে বুঝেছে। তো ওরা সবসময় আমাদের ধর্ম সংস্কৃতিকে নষ্ট করে দিতে চেয়েছে। আর হিন্দু হয়ে হিন্দুদের বিরোধিতা যেটা আপনি বলছেন, দেখুন আমরা কিন্তু নাস্তিকতাকেও প্রাধান্য দিই, কিন্তু ইসলাম বা খ্রিস্টান ধর্মেও সেই উদারতা প্রয়োজন। আর দ্বিতীয়ত আরেকটা কথাও আছে, হিন্দু হয়ে তীব্র হিন্দু বিরোধিতা যারা করে তাদের অনেকে, আমি বলি না, আমি খারাপ কথা বলি না, কিন্তু অনেকে বলে তাদের জন্মসূত্রেও নাকি ডিএনএ কিছু প্রবলেম আছে, লোক তো তাই বলে। কারণ তীব্র হিন্দু হয়ে তীব্র হিন্দুত্বের বিরোধিতা যখন করছে, তাহলে তার পিতৃ মাতৃ পরিচয় সঠিক আছে কিনা সেটা সবার আগে প্রশ্ন করা উচিত। ডিএনএ অ্যানালিসিস করলে পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ।